বলছিলাম এই কারণে যে আমি ভেবেছিলাম যে অ্যাডনের প্রকাশিত কোনো বই এসেছে, কিন্তু যখন পার্লের মানে ইয়েটা গেল, ব্যাখ্যা আমার কাছে গেল, তখন আমি খুব অবাক হলাম। পার্ল আমার পরিচিত প্রকাশক, আমার 3টা বই করেছে, আমার হাজবেন্ডেরও একটা বই করেছে, এবং প্রথম আমার ভালো লাগাটা ওখান থেকে শুরু যে অ্যাডন পার্লের বই নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, যাই হোক, অ্যাডনের এই জায়গাটা তো হচ্ছে উদ্যোগটা তো অ্যাডনের মতো জড়িত আছে। তো এটা আমার প্রথম ভালো লাগার শুরু, এবং খারাপ লাগছে এখানে যে পার্লের কাউকে দেখছি না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি খুব নিবিষ্ট পাঠক। আমি যখন পড়ি, আমি একেবারে দাড়ি কমা সেমিকোলন হসন্ত পর্যন্ত পড়ি, কিন্তু বইটি 455 পাতা, সময় ছিল মাত্র 2 দিন, সেজন্য আমি বইটি সেইভাবে পড়তে পারি না। এবং অতৃপ্তি নিয়ে কোথাও গিয়ে কিছু বলতে আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়, কারণ আমি নিজে তৃপ্ত নই। আর লাস্টের দিকে যারা কথা বলে, তারা যারা না পড়ে আসে তারা সবসময় একটা অ্যাডভান্টেজ পায়, আর যারা পড়ে আসে তারা কিন্তু সবসময় অসুবিধায় পড়ে। কাজে আমি যেটুকু পড়েছি সেটুকু অলরেডি গিরিশ গৈরিক, এই কবি ভাই, এরা সবাই বলে দিয়েছে। হ্যাঁ, যার জন্য আমাকে অনেক কাটছাট করতে হচ্ছে। আমি যে জায়গাটা থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে যে প্রথম পাতার প্রথম লাইন, সেটা হচ্ছে যে প্রায় একটা ছায়াবিহীন ধান ক্ষেতের মধ্যে দিয়ে সাদা রঙের একটা আলপথ। আমরা যারা গ্রাম দেখেছি আমরা জানি বিস্তীর্ণ ধুধু ধান ক্ষেত দিগন্ত রেখার কাছে গিয়ে মিলেছে, এবং সেখানে গাছ থাকে না, অনেক দূরে দূরে একটা খেজুর গাছ বা অনেক দূরে দূরে একটা তাল গাছ, সেই গাছে হয়তো একটা নিঃসঙ্গ পাখি, অথবা দেখা যাচ্ছে যে একটা হচ্ছে ওই যে কি বলে ওকে, ওই বাসা বানায় যে কি, বাবুই পাখির বাসা। তো এবং দুপাশে ধানের মাঝখান দিয়ে যে পথটা, সেই পথটা প্রখর সূর্যের আলোকে সাদাই থাকে। আপনারা গাছে যদি 3 দিন পানি না দেন, তবে আপনারা দেখবেন টবের নরমাল মাটি নাই, রংটা নাই, রংটা সাদা। আমাকে প্রচন্ড ভাবে এই প্রথম লাইনটা মুগ্ধ করে। হ্যাঁ, যে আমি এত ভালো লেগেছিল যেটা বলার নয়। তারপরে যে একটা গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, এবং সেই গ্রামে বেঁধে নিয়ে আসছে, সাপুরে আসছে, এবং তাকে দিয়ে যে একটা মানে নিস্তব্ধ গ্রাম আস্তে আস্তে কোলাহল মুখর হয়ে আসছে। এই উপন্যাসের সবচেয়ে মানবিক দিক যেটা আমি বলতে চাই, যে কথাগুলো কেউ বলেনি আমি সেগুলো বলতে যাচ্ছি। আতা ভাই আবার বলছে রিপিট যাতে না হয়, তারপরেও একটা দুটা হবে। সবচেয়ে মানবিক দিক যেটা আমার মনে হয়েছে সেটা হলো, প্রথমে আমরা কি দেখি, নওফেল মারা গেছে। গল্প বলিয়ে শুভ্র, তার দাদা নওফেল মারা গেছে, এবং তার কি মনে পড়ছে, তার দাদা নওফেল একটা কুঠার ধারালো করছে, ঠিক ততটুকু ধারালো করছে যতটুকু ধারালো করলে একজন মানুষের ওটা কাঁধে বহন করতে কষ্ট না হয়। কি আশ্চর্য ধরনের ভালো মানবতার একটা মেসেজ, আমার কাছে খুব ভালো লেগেছে এই একটা। আরেকটা হলো যে যখন বাসে যাচ্ছে, এখানে ইয়ে নিয়ে অনেক কথা হয়েছে, এই কি বলে ওকে, লম্বা বাক্য নিয়ে কথা হয়েছে। আমি একটা বাক্যের কথা বললাম, আবার আপনার কথা আমি বলবো। তো আরেকটা দেখেন যে যখন বাসে যাচ্ছে নির্ঝর এবং নওরিন বাসে যাচ্ছে, তাদের প্রথম দেখাটা তো আমার কাছে চমৎকার লেগেছে। যে কুকুরটা কি আপনার, মানে অদ্ভুত, মানে আমার লেগেছে। এবং যেটা আপনি বলেছেন যে পাশে বসে না পড়ে পেছনে বসে পড়া, সব মেয়ে কিন্তু তার বসে না। তারপরে হচ্ছে যে আপনার বাইরে তারা দেখতে পাচ্ছে না, তারপরেও কিন্তু বাস শুদ্ধ লোক আলোচনা করছে যে বাসে আগুন লেগেছে, দৌড়ে যাচ্ছিল, পিছন থেকে একজন গুলি মানে লেগেছে। মানুষের যে একটা মানে আমাদের বাঙালির যেটা নেচার, একটা চিরায়ত নেচার ফুটে উঠেছে। আমরা দিল 4টা, আমরা 4টা, কিন্তু শাস্তে নিঃশব্দে ফেলে দিল মানবিকতা। এরকম অসংখ্য মানবিক মেসেজ এই গল্পটার মধ্যে আছে, উপন্যাসটার মধ্যে আছে। ইতিহাস, আচ্ছা আপনি থিয়েটার কথা যেটা বলেছেন, লম্বা বাক্য, যেমন বাক্য অসাধারণ সুন্দর, সেরকম মাঝে মাঝে বাক্যে হোঁচট খেতে হয়েছে, এটাও সত্যি। আচ্ছা, আর ইতিহাসাশ্রয়ী উপন্যাসে
ঔপন্যাসিকের ওইটুকু স্বাধীনতা থাকে যে তিনি ইতিহাসটাকে বিকৃত না করে নিজের মতো করে তিনি বলতে পারেন। সেই সুযোগটা রাফি নিয়েছেন। অনেকে রাফির উপন্যাসকে 100 ইয়ার্স অফ সলিটিউডের সাথে তুলনা করেছেন। আমি একদমই মনে করি না এটার সাথে কোনো মিল আছে, কারণ আমি আমার কলেজ জীবন থেকে যা পড়তে শুরু করেছি, এখনো আমি পড়ি, এখনো ওটা আমার কাছে জটিল, এবং ওখানে যে সমস্ত অদ্ভুত অদ্ভুত আশ্চর্যজনক বিষয় আছে সেটার সাথে এটার কোনো মিল নাই। এখানে আপনারা যদি ম্যাজিক রিয়ালিজমের কথা বলেন, এখানে সেই অর্থে কোনো ম্যাজিক রিয়ালিজম নাই। যেদিন মারা যাবে নওফেল, সে ডেট দিয়েছে মারা যাবে, ওই ডেট ধরে মারা গেছে, এটাকে আপনারা অলৌকিকতা বলতে পারেন বা আজগুবি বলতে পারেন। কিন্তু 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 ওই যে শিলাবৃষ্টি যে হলো, শিলাবৃষ্টি হওয়ার পরে, যেদিন শিলাবৃষ্টি হওয়ার কথা তার দুদিন পরে যে শিলাবৃষ্টি হলো, এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে, আজকাল এগুলো ধরা যায়। কাজে এটার মধ্যে ম্যাজিকের কোনো ব্যাপার নাই। একটা বিশাল ক্যানভাসের উপন্যাস, আমি গৌরীকে পাশটুকু রেখে যাচ্ছি, তারপরের থেকে আসছি, যে এখানে ব্রিটিশ, তারপরে আপনার পাকিস্তান, তারপর হলো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 6 দফা, ইত্যাদি ইত্যাদি যা আছে, অর্থাৎ কিছু চরিত্র বাস্তব, কিছু চরিত্র কাল্পনিক আছে। তো এটা মিশেলে এটা তৈরি হয়েছে। আর এখন এখানে যেটা আরেকটা বলতে চাই, পরে হয়তো আমি ভুলে যাব, সেটা হলো যে একটা গল্প আছে, কিছু খণ্ড, কিছু বড় বড় চরিত্রের পাশাপাশি অসংখ্য ছোট ছোট চরিত্র তো এসছে। একটা গল্প আছে কিরকম ভাবে ব্রিটিশরা নারীদেরকে খেতে শিখিয়েছে, নারী দেহভোগ, সেই নারী দেহভোগ তাদের নবাবেরা শিখেছে খেতে, সেটা খেতে শিখেছে তাদের খাজাঞ্চি, পিয়ন, দারোয়ানরা, তারা খেতে শিখেছে। দীপান্বিতার পরিবারটা, পুরো পরিবারটা শুধুমাত্র কর দিতে না পারার কারণে, শুধুমাত্র কর দিতে না পারলে তেঁতুল গাছে ঝুলিয়ে মারবে সেই কারণে, এবং তার বউটাকে তুলে নিয়ে যাবে বলে, সে সুশীলের পুরা পরিবারটা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এবং দেশ ছেড়ে যখন চলে যাচ্ছে, একটা অদ্ভুত, যখন তার ট্রেন স্টেশনে আসলো, যে সুশীল সারাক্ষণ ব্রিটিশের বদনাম করছে, যখন সে ট্রেন দেখলো, সে মুগ্ধ বিস্ময়ে বলছে ব্রিটিশ ছিলই বলে সম্ভব। এটা কিন্তু অবাস্তব না, একদম বাস্তব। আচ্ছা, তারপরে কি হলো, পানির জন্য চিৎকার করছে বাচ্চাটা, দ্বীপের, আমার মনে হয় যে আমি পুরো চোখে দেখছি, দ্বীপের পানির জন্য চিৎকার করছে। তো পানির জন্য চিৎকার করছে, সে পুকুর সাঁতরে যখন গেল, ঠিক অস্ত্রাগারের পাশেই গেল, গুলি খেয়ে মারা গেল। পুরা পরিবারটা চলে গেল সেই কাদেরই হাতে, সেই মানে খাদকদের হাতে। এবং দীপান্বিতা কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত জানতে পারলো না যে তার হাজবেন্ড, মানে হাজবেন্ডের প্রতি অভিমান নিয়ে সে মারা গেল। সে জানতে পারলো না যে তার হাজবেন্ড তার ছেলেকে বাঁচাতে গিয়ে সে এটা করেছে। মানে কি একটা অসাধারণ মানে অসাধারণ মানবিক জায়গা। দুবার ধর্মান্তরের ব্যাপার আছে, যে ধর্মান্তরিত কিভাবে করা হতো। তারপরে হচ্ছে রাজনীতিবিদদের অসহায়ত্ব। আমরা আমাদের রাজনীতিবিদদের ভুল বুঝি, কিন্তু আমাদের রাজনীতিবিদদেরকে কিভাবে মানে তাদেরকে ভাঙানো হয়, তাদের চারপাশের চাটুকার গোষ্ঠী কিভাবে তাদের ভাঙায়। যেমন একটা সংলাপ আছে যে দীপান আহমেদ তুষারকে তার মেয়ে বলছে যে তুমি ওদেরকে, মানে আমার চারপাশে চাটুকার, তুমি ওদেরকে ছেড়ে দাও না কেন, আর ওদেরকে ছাড়লে আমি বাঁচতে পারবো না। তখন দীপেন আহমেদ তুষার বলছে যে ওদেরকে ছেড়ে তুমি, যখন ওরা ছিল না, তোমার চারপাশে ছিল মানুষের অগাধ ভালোবাসা। এই যে বিষয়গুলা, যে আমরা রাজনীতিবিদদের ভুল বুঝছি, কিন্তু তারাও যে কতটা অসহায়, এটা উনি তুলেছেন। আমি শেষ করে দিব, নির্দেশ আছে সংক্ষেপে বলার। সবচেয়ে শেষ কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইতিহাসশাস্ত্রী উপন্যাস উনি লিখেছেন। আগে ভালোটা বলি, তারপরে সমালোচনাটা দিয়ে শেষ করব। এই উপন্যাসের সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমাকে করেছে, রাফিকে আমি চিনতাম না, আমাকে যেটা করেছে সেটা হচ্ছে নারীদেরকে উনি অনেক বড় করে দেখিয়েছেন। এখানে যে 3টি প্রধান নারী চরিত্র, মাহজাবিন, নাজিয়া তিতির নাজ এবং নওরিন, যদিও 3জন নানি, মা এবং হচ্ছে নাতি, এই যে 3টি চরিত্র, অসাধারণ শক্তিমত্ত চরিত্র, অসাধারণ সাহসী শক্তি চরিত্র, অসাধারণ বিজ্ঞান চরিত্র এবং অসাধারণ সৎচিন্তার চরিত্র। এবং সবচেয়ে বড় কথা, মানে তাদের যে দেশ প্রীতি, মাতৃভূমির প্রতি যে তাদের দরদ,
এই যে একটা দেখানো, আমাদের দেশে নারীদেরকে সেবাব্রতা, পত্নীব্রতা হিসাবে দেখানো হয়। আমাদের দেশের শিক্ষিত নারীদেরও কোনো আলাদা অস্তিত্ব নাই, আলাদা কোনো আইডেন্টিটি নাই। এই সেদিন আপনারা চিন্তা করে দেখেন যে এখনো যদি আমাদের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখানো হয়, সেখানে নারীদেরকে কিভাবে দেখানো হয়? পাকিস্তানিদের মনোরঞ্জন করছে, তাদেরকে মদের বোতল ধরে ধরে দিচ্ছে, অশ্লীল নাচ গান করছে। এই তো আমাদের মেয়েদেরকে দেখানো হয়। এই মাত্র সেদিন আমরা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর সিনেমায় একজন গেরিলা নারী পেলাম, আর তার কিছুদিন আগে আমরা নারীর দিন মাতারি হাতে আমরা একজন যুদ্ধ শিশুকে পেলাম, যে নারী যে হেজিটেট করে নাই এই সংসারে নিজেকে, সে কিন্তু বোঝা হবে নাই। শামীম আখতারের ইতিহাস কন্যায়। এছাড়া আমাদের দেশের নারীদেরকে নিয়ে কোন রকম উঁচু মানে নারীর যে সঠিক অবস্থান সেটা কখনোই দেখানো হয় না। নারীর অবস্থান সবসময় এদেশে অনেক উজ্জ্বল অবস্থান ছিল, সূর্য বীর্যের অবস্থান ছিল। ব্রিটিশ আমলে আমাদের নড়াইলেই সরলা বালা সরকার নামে একজন মহিলা, তিনি ব্রিটিশের নৌকা টেনে ডাঙায় তুলে ফেলেছিলেন। কিন্তু এগুলো আমাদের ইতিহাস বলেন, চলচ্চিত্র বলেন, কোনো কিছুতে যা করে কি বলে ওকে আপনার সাহিত্য আসেন বলেন, সেই প্রতিফলিত হয় না। নারীকে এই উজ্জ্বল স্থানটি দেওয়ার জন্য আপনাকে আমি অভিনন্দিত করি। কিন্তু সাথে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মাহজাবিন এত কিছু বোঝে, সে কেন বুঝলো না যে তার মেয়ে দীপেন আহমেদ তুষারকে ভালোবাসে? সে কেন তুষারকে আরেকজনের সাথে বিয়ে দিল? এটা হলো আবার একটা প্রশ্ন আপনার কাছে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ইয়া কেন, নাচ কেন, যে একটা এরকম একটা মেয়ের মা, সে কেন আত্মহত্যা করতে যাবে? হ্যাঁ, এগুলো হলো আমার আপনার কাছে প্রশ্ন। আর যেটা বলবো যে একটু সমালোচনা, সেটা হলো যে আপনি ইতিহাসকে আশ্রয় করে উপন্যাস রচনা করেছেন। আমার মাঝে মাঝে যখন আপনি তন্ময় আপনার গল্প বলে যাচ্ছে, সে পূর্ণ বন্ধনের গল্প থেকে শুরু করে সে বলে যাচ্ছে পাতার পর পাতা, বা যখন শুভ্র গল্প বলে যাচ্ছে, বা যখন ধরেন মাহজাবিন গল্প বলে যাচ্ছে, তখন মাঝখানে আমার মাঝে মাঝে মনে হচ্ছিল আমি কি ইতিহাস পড়ছি না সাহিত্য পড়ছি, অর্থাৎ রিলিফ ছিল না। ওইসব জায়গাগুলোতে আপনি কিছুক্ষণ আগেও কিন্তু বলছিলেন কথাটা, ওইসব জায়গাগুলোতে মনে হয় যে একটু কিছু ঢোকানো দরকার আছে। খুব ভালো একটা উপন্যাস লিখেছেন। আমি যদিও বললাম যে পড়িনি, আসলে আপনার পুরো বইটাই আমি পড়েছি। আমাদের প্রোগ্রামের এটা বড় সার্থকতা।